আচ্ছা দেখ, যেই ম্যাথটা এটা হইলো নবম অধ্যায়, আর্থিক বিবরণী। কয় ধাপ বিশিষ্ট আর্থিক বিবরণী চলতেছিল আমাদের? এক ধাপ বিশিষ্ট আর্থিক বিবরণী, ওইটা আসলে সেবা আলাদারটা। এবার যে আর্থিক বিবরণী করামো এটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের। তো ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান কারা? যারা পণ্য ক্রয় করে বিক্রি করে বা মাল কিনে আইনা বিক্রি করে। তো যারা মাল কিনে আইনা বিক্রি করে ওদের কি লাভটা এক স্টেপে বের হয়, এক ধাপে বের হয় না বহু ধাপে বের হয়? এই জন্য ওদের আয় বিবরণীটারে বলে বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী। তাহলে সেবা লাগা আয় বিবরণী কয় ধাপ বিশিষ্ট? আর ক্রয় বিক্রয়কারী আলাদের আয় বিবরণী কয় ধাপ বিশিষ্ট? বহু ধাপ বিশিষ্ট। কারণ কেউ কেউ এটারে বলে বিশদ আয় বিবরণী। বিশদ মানে কি? বড়। বহু ধাপ মানে অনেকগুলি ধাপ। এখন এখানে কয়টা ধাপে নিট লাভ বের করা হয়? তিনটা ধাপে নিট লাভ বের করে। কয়টা ধাপে? তিনটা ধাপে। নিয়ে মেইন টার্গেট তো আয় বিবরণীর কি নির্ণয় করা? নিট লাভ। তো তিনটা ধাপে নিট লাভ বের করে, মোট লাভ, পরিচালন লাভ, নিট লাভ। ঠিক আছে, তো আসেন এই অঙ্কটা আমরা শুরু করি। একদম একটু কঠিন অঙ্ক দিয়ে শুরু করতেছি। আর এই ম্যাথটা আজকে হয়তো আমি আমার ওই বাচ্চাদের জন্য আর কি দিব, ফার্স্ট ইয়ারের বাচ্চাদের জন্য। ঠিক আছে, এই জন্য এই ম্যাথটা ধরছি। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017। ঠিক আছে, ম্যাথটা দেখেন। একটা রেও মিল দেওয়া, সর্বপ্রথম আপনারা জানেন উদ্দীপকে প্রথম একটা রেও মিল দেওয়া থাকে। রেও মিলটা হচ্ছে মেসার্স শাহী ট্রেডার্স এর রেও মিল, 31শে ডিসেম্বর 2016 ইং তারিখ। তাহলে ব্যবসাটা শেষ হয়েছে 2016 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে। তাহলে শুরু হয়েছিল কবে? 16 সালের জানুয়ারির 1 তারিখে শুরু হয়েছিল ব্যবসাটা। এখন প্রশ্নে হাতে পায়া সর্বপ্রথম কি পড়তে বলি? সমন্বয়। সমন্বয় কত প্রকার? সমন্বয় দুই প্রকার। কথা বলে না, সমন্বয় দুই পড়ায় মনোযোগ দিন। এই অঙ্কটা অনেক ইফেক্টেবল। আজকে এই পড়াটা খুব মনোযোগ দিলে এই অঙ্কটা আপনাদের জন্য ভালো হবে। তো সমন্বয় দুই প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ সমন্বয়, একটা হচ্ছে বাহ্যিক সমন্বয়। অভ্যন্তরীণ সমন্বয় কই থাকে? রেও মিলের ভিতরে। বাহ্যিক সমন্বয় কই থাকে? রেও মিলের বাইরে। তো ভিতরের আগে অভ্যন্তরীণ সমন্বয় কয়টা আছে আগে আমরা সেটা আইডেন্টিফাই করি। যেমন প্রথমে আছে ইজারা সম্পত্তি। এটার পাশে দেওয়া কত বছর? 10 বছর। ইজারা সম্পত্তি কত বছর? 20 বছর দেওয়া। তাইলে এই ছিল, এটা একটা অভ্যন্তরীণ সমন্বয়। এরপরে ঋণের পাশে কি লেখা? 5% ঋণ, এটাও একটা অভ্যন্তরীণ সমন্বয়। এরপরে আরেকটা অভ্যন্তরীণ সমন্বয় আছে কিন্তু সেটা দেখা যাইতেছে না, এটা কি বলতে পারবেন? আরেকটা অভ্যন্তরীণ সমন্বয় আছে ভ্যাট। বাংলাদেশের ভ্যাট কত পার্সেন্ট? 15%। এটা কিন্তু লেখা নাই এখানে, এটা বুঝে নিতে হইব। এই যে লেখাই আছে পণ্য ক্রয় কি সহ? ভ্যাট সহ। তাহলে ভ্যাট বাংলাদেশে কত? 15%। এটা লেখা নাই, এটা বুঝে নিতে হইব যে এখানে 15% আছে মনে মনে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা সমন্বয় পাইছি ভিতরে। ক্রয়ের সাথে ভ্যাট আছে, বিক্রয়ের সাথে ভ্যাট আছে। আচ্ছা, আর কোন সমন্বয় আছে ভিতরে? নাই। এবার আসেন বাইরের সমন্বয় কয়টা? বাইরের সমন্বয় আছে একটা, দুইটা, তিনটা, চারটা। এখন এই বাইরের সমন্বয়গুলির মধ্যে যেটা প্রথম সমন্বয়, এটা নিয়ে আজকে একটু বিস্তর আলোচনা। প্রথমটা পড়ানোর আগে আমি একটু বাকিগুলি আপনাদেরকে একটু উল্টা দিক থেকে যাই। 4 নাম্বারটা থেকে আগে নাম্বার লেখাবো। পাওনাদারের উপর কয় পার্সেন্ট বাট্টা সঞ্চিতি ধরতে বলছে? 2%। এই যে পাওনাদারের বাট্টা সঞ্চিতি, এটা কার উপরে ধরতে হয়? পাওনাদারের উপর। তাহলে পাওনাদারের উপর বাট্টা সঞ্চিতি ধরবো। তাহলে পাওনাদারের পাশে নাম্বার লিখবো কত? 4। বিবিধ দেনাদারের উপর কয় পার্সেন্ট অনাদায়ী দেনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে? 5%। দেনাদার ভবিষ্যতে কত পার্সেন্ট টাকা মারবে? 5% টাকা মারবো। এই পার্সেন্টেজ কার উপরে ধরতে হইব? দেনাদারের উপর। তাহলে দেনাদারের সাথে কাজ আছে 3। এরপরে 2 নাম্বার সমন্বয় পড়েন। বাকিতে পণ্য বিক্রি করছি কত টাকা? 4600 টাকা। কিন্তু লিখতে কোথায়? হিসাবের বইতে, মানে জাবেদা দেই নেই। ওই যে লেখা আছে হিসাব ভুক্ত হয়নি, মানে জাবেদা ভুক্ত হয়নি। তাহলে বাকিতে মাল বেচলে জাবেদা কি? দেনাদার ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কাজ কয় জায়গায়? 2 জায়গায়। একবার কাজ হবে দেনাদারের সাথে 2 নম্বরে, আরেকবার কাজ হবে বিক্রয়ের সাথে। বিক্রয় কই? এই যে বিক্রয়, বিক্রয়ের ভাষা নাম্বার লিখলাম 2। তাহলে আপনারা নাম্বারগুলি সুন্দর করে বই হাতে নিয়ে নাম্বারগুলি লেখা ফেলাইবেন। ঠিক আছে? আর শিক্ষার্থীরা তোমরা এই ভিডিও পজ করে কোথায় কোথায় নাম্বার লিখছে নাম্বার আইডেন্টিফাই করে ফেলবা। ঠিক আছে?
তো যেটা বলতেছিলাম, এই যে বাকিতে মাল বেচছি, মাল বিক্রি করছি কিন্তু লিখতে ভুলে গেছি, তাহলে এটা কোন বিক্রয়? মাল বিক্রি করছি লিখতে ভুলে গেছি, ধারে বিক্রয় তো লেখাই আছে, কিন্তু এটা অলিখিত বিক্রয়। আর অলিখিত বিক্রয় বিক্রয়ের সাথে কি হয়? যোগ হয়। আচ্ছা ঠিক আছে, আমরা 2, 3, 4 তিনটা সমন্বয় পড়ে ফেলছি। আজকের আমাদের মেইন প্যারা যে সমন্বয় নিয়ে, ওইটা হচ্ছে এই 1 নাম্বার সমন্বয়টা নিয়েই হচ্ছে একটু ভেজাল। এটা একটু আমি পড়তেছি, এটা মনোযোগ, আমি বুঝিয়ে দিব সবটা টপিক, মনোযোগ দিয়ে। সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদের আরেক নাম কি? অবিকৃত পণ্য। এই পড়া মনোযোগ দে, এদিকে তাকায় দিছে। হ্যাঁ আবার আছে, শরমের কি আছে? আচ্ছা অবস্থা বুঝা ব্যবস্থা বাদ দে, আসিস। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, সমাপনী মজুদ পণ্য গয়না রাখছে গোডাউনে। সমাপনী মজুদের আরেক নাম কি? অবিকৃত পণ্য। যেই মাল বিক্রি হয় নাই, রয়ে গেছে, বিক্রি করার মতো মাল কিন্তু বিক্রি হয় নাই, রয়ে গেছে, বছর শেষে কয় টাকার মাল? 28,000 টাকার মাল। এখন দেখা গেছে এই মালের ভিতরে আগুন লাগছিল, আগুন লাগে, এই যে লেখা আছে যার মধ্যে, যার মধ্যে মানে কার মধ্যে? এই সমাপনী মজুদের মধ্যে আগুনে পোড়া মাল অন্তর্ভুক্ত আছে কয় টাকা? 8,000 টাকা। এই যে আগুনে মাল পোড়া গেছে, আচ্ছা আমার একটু উত্তর দেন, যেই মালগুলি আগুনে পোড়া গেছে এগুলি কি বিক্রয়ের যোগ্য আছে? আর এগুলি কি বিক্রি করা যাইবো? পোড়া মাল, পোড়া মাল তো পুড়িয়ে গেছে, এটার কেমনে এটি বিক্রির অযোগ্য হয়ে গেছে। তাহলে এটি গোডাউনের মাল এর লগে মিশা রয়েছে। গোডাউনে কোন মাল থাকে? সমাপনী মজুদ পণ্য। যেই মাল বছর শেষে দোকানে রয়ে যায় বা গোডাউনে রয়ে যায়, এটা কি ডাকি আমরা? সমাপনী মজুদ পণ্য। এইটা এই গোডাউনের মালের লগে আমার আগুনে পোড়া মাল মিশা রয়েছে, কিন্তু আদৌ কি এই আগুনে পোড়া মাল আমি বিক্রয়, এটা কি বিক্রয়ের যোগ্য? এটা কি বিক্রি করা যাইব? তাহলে এই মালটা গোডাউন থেকে কি করতে হইব? বাইর করে দিতে হইব, বাদ দিয়ে দিতে হইব। তাহলে এই আগুনে পোড়া মালটা ভুলবশত গোডাউনের মালের সাথে কি হয়ে আছে? অন্তর্ভুক্ত হয়ে আছে। এখন এই যে আগুনে যে মাল পোড়া গেছিল, আমরা আবার এই মালের উপরে ইন্স্যুরেন্স করে রাখছিলাম, বীমা করে রাখছিলাম। কি করে রাখছিলাম? বীমা। এখন বীমা কোম্পানি আবার আমগরে ওয়াদা করছে যে 6,000 টাকা ক্ষতিপূরণ দিব আমগরে। বীমা কোম্পানি ওয়াদা করছে, স্যার ওয়াদার কথা তো লেখা নাই, আছে ওই যে দেখেন লেখা, একটা ওয়ার্ড লেখা আছে, সম্মত হয়েছে। সম্মতি দেওয়া মানে ওয়াদা করা। বীমা কোম্পানি ওয়াদা করছে 6,000 টাকা কি দিব? ক্ষতিপূরণ দিব। আমগো ক্ষতি হয়েছিল কয় টাকা? ক্ষতিপূরণ দিব কইছে কত? আচ্ছা, এই যে ক্ষতিপূরণ দেওয়াতে ক্ষতি আরো আগের চেয়ে বাড়বো না কমবো? ক্ষতি কমবো। হ্যাঁ, 28,000 টাকা ক্ষতিপূরণ দিব। তাহলে এরপর দেখেন দাঁড়িয়ে, এরপর সমন্বয় শেষ। তাইলে এখন এই সমাপনী এখন এই আগুনে পোড়া মাল এটা কোথায় কোথায় কাজ হইব? এটা আবার ভুলে আমি কি কি কথা বলতেছি লাইনগুলি শুনেন। আগুনে পোড়া মাল কোথায় কোথায় কাজ হইব? 1, 2 নাম্বার, এটা ভুলবশত আবার কার ভিতরে ঢুকা বয়ে রইছে? গোডাউনের মালের ভিতরে ঢুকা বয়ে রইছে। আবার এই 8,000 টাকার মালের বিপরীতে বীমা কোম্পানি ওয়াদা করছে কয় টাকা ক্ষতিপূরণ দিব। এই 6,000 টাকার কোথায় কোথায় কাজ হইব? এই আপনি দেখেন, যদি আমি লাইন হিসাব করি, টোটাল 3টা টাকা, 1, 2, 3। তো সমন্বয়ের কাজ কয় জায়গায় হয়? 2 জায়গায়। তো 3টা টাকার কাজ কয় জায়গায় হইব? 3 দুগুণে 6 জায়গায় কাজ হইব। এটা সমন্বয়ের কাজ কোনো সময় বেজোড় হয় না, হইলে কি হয়? জোড় হয়। এটা মনে রাখবেন। তাইলে এই যে জিনিসটা, এটা এখন আমি এটা বুঝামো আগে, পরে আমি ম্যাথে যাবো। আবার এটার সাথে ভ্যাট ট্যাক্স নিয়ে একটা কানেকশন আছে, ভ্যাটের কানেকশন আছে। এই ভেজালটা ভাঙিয়ে দিব। এটা ফার্স্ট ইয়ারে ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ভ্যাটের একটা ভেজাল আছে এই আগুনে পোড়া মালের সাথে। এরা দেখো তাইলে সবাই, তাইলে আমরা প্রশ্নটারে ওইদিকে চাপাইয়া দিই। আমরা কিছু কথা এখন একদম ফ্রেশ ভাবে লিখবো, তোমরা এটার সাথে একটু কোঅপারেট করবা। বিসমিল্লাহতে আমরা কথা বলি। আজকে আমাদের টপিকই হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য নিয়ে। কোন পণ্য? লেখা বুঝতে কষ্ট হয় না? আচ্ছা ঠিক আছে, এবার দেখো বুঝো কিনা।
আমাদের টপিকই হচ্ছে আজকে এইটা নিয়ে, আগুনে বিনষ্ট পণ্য। এটা কোথায় কোথায় কাজ হবে, খুব মনোযোগ দিবেন। আমি কিন্তু দেখাই ফেলবো, পড়ায় অমনোযোগী হইলে পরে কিন্তু আপনি বিপদে পড়বেন। এই ক্লাসটা ভিডিও করা থাকবো, আপনারাও আবার দেখতে পারবেন। আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিব সেকেন্ড ইয়ারের, তখন আপনারা ওটা রিভাইন্ড করে করে দেখতে পারবেন, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতে পারি। দেখেন, আগুনে পোড়া মালের যাবে দেখি নরমালি, আগে এটা বলবো। আগুনে মাল পোড়া গেলে যাবে দেখি দিই আমরা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। কি পোড়া গেছে? পণ্য পোড়া গেছে, তাহলে কি ক্রেডিট? ক্রয় ক্রেডিট। 9-10 থেকে আমরা এই যাবে দেই পড়ছি যে মাল পোড়া গেলে বিবিধ ক্ষতি ডেবিট, ক্রয় ক্রেডিট। অথবা আরেক নামে বলা যায়, খুব মনোযোগ, অগ্নি বিনষ্ট ক্ষতি হিসাব ডেবিট। কি ডেবিট? কথা বলে না কেন? আর কি পোড়া গেছে? পণ্য পোড়া গেলে কি ক্রেডিট? ক্রয় ক্রেডিট। এখন তোমরাই উত্তর দিও সবাই। আগুনে পোড়ার ক্ষতি, ক্ষতি কার মতোই? ব্যয়ের মতোই। তো এইটা কোন ব্যয় দেখাইবেন বিশদায় বিবরণের? এটা কি বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, নাকি অন্যান্য বা অপরিচালন ব্যয়? এটা অন্যান্য বা অপরিচালন ব্যয়। তাহলে এই যে কোনো দুর্ঘটনাজনিত ক্ষতি, চুরি জনিত ক্ষতি, আগুনে পোড়ার ক্ষতি, আমরা কিন্তু এটি পড়ছি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, এগুলি সব আমরা কোন ব্যয়ের মধ্যে দেখাই? অপরিচালন ব্যয় দেখাই, অপরিচালন ব্যয়। তাহলে পড়ার রিদম ঠিক রাখেন। তাহলে আগুনে পোড়ার ক্ষতিটা প্রথমে কোথায় দেখাই? অপরিচালন ব্যয়। এখন বলেন, জাবেদা আছিল অগ্নি বিনষ্ট ক্ষতি ডেবিট, আর কি ক্রেডিট? ক্রয়। আচ্ছা, ক্রয় কি হিসাব? ক্রয় কি হিসাব? ক্রয় ব্যয় হিসাব। তো এই ক্রয়টা কোন ব্যয় দেখাই? ব্যয় তো তিনটা, বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অন্যান্য ব্যয়। ক্রয় কোন ব্যয় দেখাই? বিক্রিত পণ্যের ব্যয়। ক্রয় দেখাই আমরা বিক্রিত পণ্যের ব্যয়। পড়ায় খুব মনোযোগ, একটু ভুল হইলে কিন্তু নজর গেলেই শেষ। তাইলে আপনি বলতেছেন আগুনে পোড়ার ক্ষতি কোন ব্যয়ে দেখায়, আর মাল যে পোড়া গেছে, এটা মাল পোড়া গেলে এটা কাটতে বাদ দিতে হয়। ক্রয়ের থেকে পণ্য কইমা গেছে না পোড়া যাওয়াতে, তো ক্রয়ের থেকে বাদ দিবেন। ক্রয় আবার কোন ব্যয়ে থাকে? তাহলে কয় জায়গায় কাজ? নরমালি এটা দুই জায়গায় কাজ, একবার অপরিচালন ব্যয়, আরেকবার বিক্রিত পণ্যের ব্যয়। ক্রয় থেকে কি করতে হয়? বাদ দিতে হয় আগুনে পোড়ার ক্ষতিটা। এখন এই আগুনে পোড়া পণ্যটাই আবার ভুলবশত কার ভিতরে ঢুকছিল? এই আগুনে পোড়া ক্ষতির দুই জায়গায় কাজ, কিন্তু এই ক্ষতিটাই আবার, এই পণ্যটা ভুলবশত কার ভিতরে ঢুকছিল? সমাপনী মজুদের ভিতরে ঢুকছিল। এখন সমাপনী মজুদের ভিতরে যে ভুলে ঢুকছে, তাহলে সমাপনী মজুদ থেকে কি করতে হইব? বাদ দিতে হইব। এটা তো মাল পোড়া গেলে এটা তো বিক্রয়ের অযোগ্য হয়ে যায়, কিন্তু এটা আমার গোডাউনের মালের লগে মিশা রয়েছে। তাহলে গোডাউনের মালের তো এটা কি করতে হইব? আলাদা করতে হইব, বাদ দিতে হইব। সমাপনী মজুদ তো এটা আলাদা করতে হইব। আর আপনারই উত্তর দেন, সমাপনী মজুদ আবার কয় জায়গায় বসে? সবাই দুই জায়গায়। সমাপনী মজুদ প্রথম বসে কোথায়? আরেকবার বসে চলতি সম্পদে। তাইলে এই সমাপনী মজুদ থেকে আরেকবার বাদ। খেয়াল করি, তাইলে সমাপনী মজুদ পণ্য, এইখান থেকে এই অগ্নি বিনষ্ট পণ্যটা বাদ দিতে হইব, বা অগ্নি বিনষ্ট ক্ষতিটা বাদ দিতে হইব। এই পণ্যটা কার ভিতরে ঢুকে বসে আছে? সমাপনী। তাহলে সমাপনী মজুদ পণ্য প্রথম কোথায় বসে সবাই? এরপরে আরেকবার কোথায় বসে? চলতি সম্পদে। আরেকবার এটা চলতি সম্পদে বসে, সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য। আরেকবার বসবো চলতি সম্পদে, এবং এই চলতি সম্পদে দেখানোর সময়ও এই অগ্নি বিনষ্ট পণ্য সমাপনী মজুদ থেকে কি করতে হইব? বাদ দিতে হইব। তাহলে নরমালি এটার কয় জায়গায় কাজ সবাই? আগুনে পোড়া মালের নরমালি কয় জায়গায় কাজ? দুই জায়গায়। প্রথমে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে ক্রয় থেকে কি করি আমরা? বাদ দেই। আরেকবার অপরিচালন ব্যয় বসাই। আবার এই আগুনে পোড়াটাই ভুলবশত কিসের ভিতরে ঢুকছে? সমাপনী মজুদ। আবার কয় জায়গায় বসে? একবার বসে বিক্রিত পণ্যের ব্যয়, আরেকবার বসে
ওই দুই জায়গায় দেখানোর সময় এটা কি করতে হইব, যেহেতু এটার ভিতরে ভুলে অন্তর্ভুক্ত হইছে। কয় জায়গায় কাজ হইলো টোটাল? 4 জায়গায়। এখন মনে আছে এটার বিপরীতে ক্ষতিপূরণ দিব, এই যে পড়া গেছে মাল, এটার বিপরীতে ক্ষতিপূরণ দিব কইছিল কয় হাজার? 6000 ক্ষতিপূরণ দিব। এখন আমার একটা কথা এই যে 6000 ক্ষতিপূরণ দিব ওয়াদা করছে, এতে তোমার ক্ষতিটা বাস্তবিক অর্থে বাড়বো না আরো কমবো? কমবো। তাইলে তোমার কোন ক্ষতি কমবো বলো, জোরে বলো। এই যে অগ্নি বিনষ্ট ক্ষতি, এই ক্ষতিটা কইমা যাইব। এটা তাইলে অপরিচালন ব্যয়ে এই অগ্নি বিনষ্ট ক্ষতি থেকে প্রাপ্য বীমা দাবি মাইনাস, কি নামে মাইনাস করবা? প্রাপ্য বীমা দাবি, মানে বীমার টাকা পাবো এখনো পাই নাই। আপনারা মনে করে দেখতে পারেন, যারা ফার্স্ট ইয়ার আমি নোট দিছিলাম, অপরিচালন ব্যয় এই অগ্নি বিনষ্ট ক্ষতি থেকে প্রাপ্য বীমা দাবিটা মাইনাস করছিলাম, নোট খাতা খুলে দেখেন। তাহলে এরকম বীমা কোম্পানি যদি ক্ষতিপূরণ দেয়, বীমা কোম্পানি যদি কি দেয়? ক্ষতিপূরণ দেয়, সেটা আমার ক্ষতিকে হ্রাস করে, এটা এখানে একবার বাদ দিবেন। একবার কাজ হয়েছে এই ক্ষতিপূরণের, আরেকবার, দুইবার কাজ হইব ক্ষতিপূরণের, আরেকবার এটা ওয়াদা করছে দিব, এখনো দিছে, তাহলে এটা কোন সম্পদ? তাহলে এই প্রাপ্য বীমা দাবি। আমি রেওয়া মিলের নোট শিখানোর সময় ফার্স্ট ইয়াররা আমি একটা ওই যে চলতি সম্পদ যে লিখছিলাম 13টা না 14টা, ওইখানে লিখছিলাম বীমা কোম্পানি হতে, নোট খাতা উল্টে দেখেন, বীমা কোম্পানি হতে প্রাপ্য ক্ষতিপূরণ, এইটারই আরেক নাম প্রাপ্য বীমা দাবি। মানে এক কথায় ক্ষতিপূরণের টাকা পাবো এখনো পাই নাই, সম্পদ। এই টোটাল আগুনে পোড়া মাল, এই ক্ষতিপূরণ সহ টোটাল 6 জায়গায় কাজ। কথা বুঝছেন কিনা? বা 6 বার কাজ করতে হয়। তাইলে এখন দাঁড়ান, এখানে এটার একটু গোল দিয়া এটার একটু সাইড করে দিই। তাহলে সবাই আসেন পড়াটা একবার রিভিশন দেয়। তাহলে আজকের টপিক আমাদের কোনটা নিয়ে? আগুনে, কথা বলে না, আগুনে বিনষ্ট পণ্য। তাহলে আগুনে মাল পোড়া গেলে, নরমালি আগুনে মাল পোড়া গেছে, নরমালি কয় জায়গায় কাজ করবা? 2 জায়গায় কাজ করবা। কোন কোন জায়গায়? অপরিচালন ব্যয় কি নামে বসাইবা? আরেকবার এটা বিক্রিত পণ্যের ব্যয় কি থেকে বাদ দিবা? ক্রয় থেকে বাদ দিবা, কি নামে? অগ্নি বিনষ্ট ক্ষতি থেকে, ওই যে নামে, মানে জাবেদার জন্য 2 জায়গায় কাজ। আগুনে পোড়া মালে জাবেদা কি? অগ্নি বিনষ্ট ক্ষতি ডেবিট, ক্রয় ক্রেডিট। ক্রয় থেকে বাদ, আর ক্ষতিটা অপরিচালন ব্যয়ে বসবো। এখন এই পোড়া মাল যদি আবার ভুলবশত কার ভিতরে ঢুকে? সমাপনী মজুদের ভিতরে ঢুকে, তাহলে সমাপনী মজুদ আবার কয় জায়গায় বসে? একবার বসে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, আরেকবার বসে কোথায়? কথা বলো। তাহলে এই 2 জায়গায় আবার দেখানোর সময় বাদ দিতে হবে আগুনে পোড়া পণ্যটা। এখন বীমা কোম্পানি আবার ওয়াদা করছে ক্ষতিপূরণ দিব, তো ক্ষতিপূরণ দিব, তাহলে এতে আমার ক্ষতি আরো বাড়বো না কমবো? এই যে ক্ষতি কমাইছি, আরেকদিকে এটা ওয়াদা করছে দিব, এখনো দেয় নাই, তাহলে এটা কোন সম্পদ? এই পুরা 1 নাম্বার সমন্বয়ের, এই কথা বলে না, এই পুরা 1 নাম্বার সমন্বয়ের কাজ হচ্ছে এইটা। কথা বুঝাইতে পারছে? কোনো কোশ্চেন আছে? এখন যে জিনিসটা, এটা স্যার আমরা বুঝছি, এটা নিয়ে আমাদের কোনো কষ্ট নাই। এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো, এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি একটা জিনিস, এটা ভ্যাট রিলেটেড, এটা কি রিলেটেড? ভ্যাট রিলেটেড একটা কথা বলবো এখন। এটা যদি না বুঝা ম্যাথ করেন, আজীবন ওই না বুঝা খালি মুখস্থ ম্যাথই করে দেবেন। আর একটু বুঝা শিখলে এটা আপনি বুঝবেন যে না, এটা কিভাবে কোনটা সঠিক। আমি 2টা পার্ট করে নিচ্ছি, একটু দেখেন। ক্রয়, এই সাইডেও লিখলাম ক্রয়, পড়া দেখেন কিন্তু, হাতে ক্যালকুলেটর রাখেন সবাই। আচ্ছা দেখেন তো বাবা, ক্রয় কত টাকা আপনার উদ্দীপকের মধ্যে? এই যে আসেন দেখি, লেখা আছে
ভ্যাট সহ ক্রয় কত টাকা? ৬৯,০০০। কথা বলো না তুমি, তুমি ভুল বলো। ভালো আছে। তাহলে ভ্যাট সহ মাল কিনছে কত টাকা? ৬৯,০০০। এটা ভ্যাট ছাড়া না ভ্যাট সহ? ভ্যাট সহ। ভ্যাট সহ বললে এটা কত পার্সেন্টের টাকা মনে আছে? এটা শুধু 15%-এর টাকা? হ্যাঁ, এটা 115%-এর টাকা। আচ্ছা ঠিক আছে। এখন এইখান থেকে ভ্যাট কত টাকা যদি আলাদা করতে বলি, আপনারা একটা ক্যালকুলেটিং করছিলেন, গুণ 15 ভাগ 115, মনে পড়ে? এই ক্যালকুলেটিংটা করতেন। এখন ভ্যাট ধরার নিয়ম কি? ভ্যাট আমি কখন ধরতে বলি? সবকিছু যোগ বিয়োগ করার পরে ভ্যাট ধরতে বলি। তাইলে আপনি একটু হাতে ক্যালকুলেটর রাখেন, দেখেন তো ক্রয়ের সাথে কোনো কাজ আছে কিনা আগে দেখি। ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ, ক্রয় বারটা বাদ। এই ক্রয় ফেরত ক্রয় বারটা আমি কই খুঁজতে বলি? রেও মিলে। তো রেও মিলে কোনো ক্রয় ফেরত ক্রয় বারটা আসিল? নাই। ক্রয়ের সাথে শুধু সমন্বয়ে কয়টা কাজ আছে? একটা। মাল কি হয়েছিল মনে করে দেখেন, মাল আগুনে পুড়িয়ে গেছিল। এতে আমার পণ্য বাড়ছে না পণ্য হ্রাস পাইছে? এটা আমার ক্রয়ের সাথে যোগ না বিয়োগ? বিয়োগ। তা আপনারা করছেন কি সব সময় যে আমার মাল পোড়া গেছে, তাইলে আমি এটা মাল কিনছিলাম কয় টাকার? ৬৯,০০০ টাকার। পোড়া গেছে কয় টাকার মাল? ৮,০০০ টাকার মাল। ৮,০০০ টাকার মাল পোড়া গেছে, তাহলে কয় টাকার মাল আছে? সবাই মনোযোগ। ৬১,০০০ টাকার মাল আছে। কত টাকার মাল আছে? ৬১,০০০। ক্রয়ের সাথে আর কোনো কাজ আছিল পুরো অঙ্কে? নাই। তাহলে এই ৬১,০০০-এর উপরে এখন আমরা সরকারের কি ধর্ম? ভ্যাট ধর্ম। আচ্ছা, আমরা ভ্যাটটা কাকে কার জন্য নিই? সরকারের জন্য। ভ্যাটটা আমরা বিক্রি ক্রয় করার সময় কারে দেই? সরকারে। আমরা ভ্যাট সহ ক্রয় জানতে চাই নাকি আমাদের শুধু নিট ক্রয়টা জানতে চাই? নিট ক্রয়, যে আমাদের আসল ক্রয় কত। ভ্যাটটা আমাদের টাকা না, ভ্যাট কার টাকা? সরকারের টাকা। ওটা সরকারের দিয়ে দিতে হবে। যেহেতু এই ক্রয়ের সাথে আপনারাই বলেন তো, প্রশ্নের মধ্যেই লেখা ছিল এটা ভ্যাট ছাড়া টাকা না ভ্যাট সহ টাকা? তাহলে ভ্যাটটা কার? তাহলে এই ভ্যাটটা কি আমরা ক্রয়ের মধ্যে রাখবো না বাদ দিয়ে দিব? এটা নিট ক্রয় বের করার জন্য আমরা ভ্যাটটা কি করি? বাদ দিয়ে দিই। তাহলে কোন ভ্যাট বাদ? ক্রয় ভ্যাট। ভ্যাটটা বাদ দিয়ে দিতে হয়। এখন ভ্যাটের টাকাটা আসেন বাইর করি। তা আপনি মাল কিনছেন কত টাকার? সবাই ৬১,০০০ টাকার মাল কিনছেন, এটা কি সহ টাকা? এটা কি সহ ক্রয়? ভ্যাট সহ ক্রয়। তাইলে আমি ধরলাম, আমি এভাবে দেখাইছিও ক্লাসের মধ্যে, আরেকবার দেখাই। আমি ধরলাম আমি পণ্য কিনছি ১০০%। আমি পণ্য কিনছি কয় পার্সেন্ট? ১০০%। সরকারে এর জন্য ভ্যাট দিছি কত? 15%। তাইলে বলেন তো আমি ভ্যাট সহ কত পার্সেন্টের মাল কিনছি? ১১৫%-এর মাল কিনছি। তাহলে এই টাকাটা ৬১,০০০ টাকার, এটা কি ভ্যাট ছাড়া টাকা না ভ্যাট সহ টাকা? এটা ভ্যাট সহ টাকা। তার মানে এটা ১১৫%-এর টাকা। তাহলে এটারে ১১৫ দিয়ে ভাগ দিলে কয় পার্সেন্টের টাকা বেরিব? আর বাংলাদেশের ভ্যাট কত পার্সেন্ট? তাহলে 15 দিয়া গুণ ১১৫ দিয়া ভাগ দিলে আমার ভ্যাটের টাকা বের হবে। তাহলে বলেন তো ক্রয় ভ্যাট কত? ৭,০০০। বলেন ৭,৯৫৭ টাকা আসে কিনা দেখেন। দশমিক ধরার দরকার নেই, রাউন্ড ফিগার ধরবেন। তাহলে এটা আমার ক্রয় ভ্যাট। তাহলে ৬১,০০০ টাকার মালের ভিতরে সরকারের ভ্যাট আছে ৭,০০০। ৭,০০০ টাকা ভ্যাট আমরা বাদ দিয়ে দিলে আমাদের নিট ক্রয় কত সেটা বেরোবে। তাহলে নিট ক্রয় কত হয় একটু বের করেন বিয়োগ দিয়ে। ৬১,০০০ থেকে ৭,৯৫৭ বাদ ৫৩,০৪৩। এটাই আমার নিট ক্রয়। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এভাবেই তো করছেন। ক্রয়ের সাথে যত কাজ থাকতো সব যোগ বিয়োগ করে লাস্টে কি বাদ দিতাম? ভ্যাট বাদ দিতাম। এইভাবে ভ্যাট ধরতাম।
এখন আরেকটা জিনিস আমি একটু দেখাবো আপনাদের সাথে, আপনারাই খেয়াল করেন। আমি বললাম ক্রয় কত টাকা ছিল ভ্যাট সহ সবাই, আবার ৬৯,০০০। আচ্ছা, এখন যদি আমি একটা লজিক্যাল ব্যাখ্যা দিই, আপনারা মনোযোগ দিয়ে, আপনারা তাহলে বুঝে যাবেন আমি কি বলতে চাইতেছি। আপনি যে ৮,০০০ টাকার মাল পোড়া গেছে দেখা বাদ দিচ্ছেন, বাদ দিয়া কয় টাকার মালের উপরে সরকারের ভ্যাট ধরছেন? আপনি কি পোড়া মালগুলিকে ভ্যাট ছাড়া আনছিলেন? আমি যে ২ ভাগ করছি, আমি ২টা নিয়ম দেখাইতেছি এখানে, বোর্ডে দোনোটা রাইট দেয়। আমি আবার বলতেছি 9-10 কিন্তু আপনি ক্রয় থেকে বাদ দিতেন আগুনে পোড়া পণ্য। কথা বুঝছেন কিনা? কিন্তু এখন আমাদের টার্গেট কি? আমরা একটু সরকারের থেকে কি কমাইতে চাই? ট্যাক্স কমাইতে চাই। এই ট্যাক্স কমানোর জন্য আমরা করি কি? আমরা খরচটার একটু কি দেখাই। খরচ বেশি দেখাইলে লাভ কি আসবে? আর লাভ যত কম আসবে ট্যাক্স তত কম। এই ট্যাক্স কমানোর জন্য আমরা খরচটা একটু বাড়াইয়া ধরার চিন্তা করি, এই জন্য আমরা বেশি টাকার উপরে ভ্যাট ধরার টার্গেট রাখি। এখন আপনি আগে ভ্যাট ধরছিলেন কোন টাকার উপরে? কথা বলেন ৬১,০০০ উপরে। কারণ আপনি কইলেন আরে আমি যে মালগুলি পোড়া গেছে ৮,০০০, এগুলির উপরে কি আমি ভ্যাট দেই নাই? আমি তো এগুলির উপরে ভ্যাট দিছি। তার মানে আমি পুরা কয় টাকার মালের উপরেই ভ্যাট দিছি? ৬৯,০০০ টাকার মালের উপরে ভ্যাট দিছি। তাইলে আপনি ভ্যাটটা কাউন্ট করবেন আগুনে পোড়া মাল বাদ দিয়া না, আগুনে পোড়া মাল সহ। কথা বুঝাইতে পারছি কিনা? আমি কিন্তু নোট লেখার সময় ক্রয় থেকেই বাদ দিছি, ওইটা ঠিক আছে মানলাম, কিন্তু দুইটাই রাইট দিবে বোর্ডে। কিন্তু ভ্যাটের দিক থেকে যদি চিন্তা করি, ভ্যাট কোনটাতে কম দেওয়া যায়, ট্যাক্স কোনটাতে কম দেওয়া, ওই যে আমরা সরকার একটু ট্যাক্স যাতে কম দিতে পারি, এই জন্য আমরা একটু বেশি টাকার উপরে ভ্যাটটা ধরবো। তাইলে আমি যদি এখন বলেন ক্রয়ের সাথে এই আগুনে পোড়া বাদে আর কোনো কাজ আছিল, কোনো ক্রয় ফেরত, ক্রয় বার্তা, কোনো অলিখিত ক্রয় কিছু আছে? কিচ্ছু নাই। তাইলে আমরা ডাইরেক্ট এই ৬৯,০০০ টাকার উপরেই সরকারের আমরা ভ্যাট দিব, বাদ ক্রয় ভ্যাট। খেয়াল করেন, আমরা এই ৬৯,০০০ টাকা, এখন বলেন এটা কয় পার্সেন্টের টাকা? এটা ভ্যাট সহ ক্রয়, তার মানে এটা কয় পার্সেন্টের টাকা? ভ্যাট সহ মানি ১১৫%, তাহলে ১১৫ দিয়া ভাগ, আর কত দিয়া গুণ? ১৫ দিয়া গুণ। তাহলে এখন একটু ক্যালকুলেটিং করেন, ৯,০০০ টাকা। খেয়াল করছেন কিছু? আগে সরকারের ভ্যাট দিছিলেন কত? ৬১,০০০ উপরে ৭,০০০ সামথিং। এখন ভ্যাট আসছে কত? সরকার এবার বেশি, আচ্ছা ভ্যাট দিলেন। এখন বলেন তাহলে নিট ক্রয় কত? আপনার বিয়োগ দিলে কত টাকা থাকে? আপনার নিট ক্রয় ৬০,০০০। এটা আপনার নিট ক্রয়। নিট ক্রয় কত টাকা? ৬০,০০০ টাকা। দাঁড়ান এটার একটা কাজ করি, কালো দিয়া লিখি, নাইলে আবার দেখা যায় না বলে। ৬০,০০০ টাকা, ৬৯ থেকে ৯ গেলে ৬০। এখন আপনি বলেন আগুনে পোড়া মাল বাদ দিয়া যখন ভ্যাট ধরছি, তখন আমার নিট ক্রয় বা ব্যয় কত আসছে? কথা বলেন ৫৩,০০০। এখন আগুনে পোড়া মাল সহ ভ্যাট ধরছি, এখন আমার ব্যয় কত? ব্যয় আগের চেয়ে বাড়ছে না কমছে? তো খরচ বেশি দেখানো মানে লাভ কি আসবো? আর লাভ কম আসলে ট্যাক্সও কি আসবো? এই জন্য আমরা আগুনে পোড়া মালটা ক্রয় থেকে বাদ না দিয়া ওই মাল সহই ভ্যাট ধরবো। তাহলে স্যার আগুনে পোড়া মালটা কোথায় থেকে বাদ দিব? তাহলে ক্রয়ের থেকে বাদ না দিলে এটা আমরা বাদ দিব মোট পণ্য থেকে। আমার কথাটা বুঝতেছেন কিন্তু আপনারা সেকেন্ড ইয়ার? মোট পণ্য, মোট পণ্য মানে আমি ফার্স্ট ইয়ারও কিন্তু পড়াইছি, মোট পণ্য মানে তিনটা পণ্যের, তিনটা জিনিসের যোগফল। কি কি? প্রারম্ভিক মজুদ, নিট ক্রয় প্লাস ক্রয় সংক্রান্ত খরচ, এই তিনটা জিনিস যোগ দিলে আমাদের কি কোন পণ্য বের হয়? মোট পণ্য, বা যেটা আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলি বিক্রয় যোগ্য পণ্য। কি বলি? মানে বিক্রি করার মতো মাল। এখন আপনি বলেন যেগুলি পোড়া গেছে এগুলি কি বিক্রয়ের যোগ্য? তাহলে ওইগুলি বিক্রয় যোগ্য পণ্য থেকে যেগুলি বিক্রয়ের অযোগ্য ওইগুলি কি করতে হইব? তার মানে এক কথায় মোট পণ্য থেকে পোড়া মাল বাদ, ক্রয় থেকে দিবেন না। যদি দেন অঙ্ক রাইট দিব আমি পরীক্ষার সময়, বোর্ডও রাইট দিব, কিন্তু এই ক্ষেত্রে আপনার ট্যাক্স একটু কি দেওয়া লাগবে? বেশি, কারণ খরচ কম আসবো। খরচ কম মানে লাভ বেশি, আর লাভ বেশি মানে ট্যাক্সও বেশি। দুই নিয়মই রাইট। সিটি কলেজ বুঝছি, দুই নিয়মই কি রাইট। তবে কোনটার মধ্যে ট্যাক্স কম দেওয়া লাগতেছে?
যদি আমি পোড়া মালের উপরে মানে পোড়া মাল সহ ভ্যাট ধরি, এই ভেজাল ভাঙছে, তাহলে এখন আপনাদের ফার্স্ট ইয়ারে দীপক কুমার নাগের যে বই, ওই দীপক কুমার নাগের বইতে ওরা এই পোড়া মালটারে ওই মোট পণ্য থেকে বাদ দিছে, ক্রয় থেকে বাদ দেয় নাই। যদি আপনি ক্রয় থেকে বাদ দিয়ে ভ্যাট ধরেন, উত্তর মিলবে না ক নাম্বারে? দেখেন এবার ক নাম্বার। আসলে এই ভ্যাটের সাথে যুক্ত আরেকটা জিনিস, আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। এই ভ্যাটটার সাথে অলিখিত ক্রয় বিক্রয়ের একটা মাইল প্যাচ আছে, ঠিক আছে? এই জিনিসটা, এই ভ্যাট ধরা নিয়ে এটার একটা মতবাদ আছে, এটা একটু আমি নোট করে দিচ্ছি আপনারা, ঠিক আছে? এটা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? যদি নোটটা তাহলে লিখেন আপনারা। এই পাশে লিখতেছি, যদি রেওয়া মিলে, কোথায় রেওয়া মিলে ভ্যাট লেখা থাকে বা রেওয়া মিলে ভ্যাট থাকে, আর এই পাশে লেখেন যদি সমন্বয়ে ভ্যাট থাকে। তাইলে ভ্যাট নিয়ে আজকে যে নোটটা দিচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই ভ্যাট নিয়ে আমার পাশটা, ভ্যাটটা রেওয়া মিলেও থাকতে পারে, সমন্বয়েও থাকতে পারে। আপনারা যেই দুইটা অঙ্ক পাইছেন, কলেজে একটা অঙ্ক পাইছেন, আজকে একটা অঙ্ক করলেন, দুটোটার মধ্যেই কিন্তু ভ্যাটটা কোথায় ছিল? রেওয়া মিলে। আবার ইচ্ছা করলে সমন্বয়ে ভ্যাট থাকতে পারে। সমন্বয়ে ভ্যাট থাকলে কি যোগ বিয়োগ করার পরে ভ্যাট বাদ দিতে হয়, আর রেওয়া মিলে থাকলে কিভাবে কাজ করতে হয়, সেটা নিয়ে এখন একটু ডিটেলস বলে দিচ্ছি, দেখেন। তাইলে ধরেন আপনার রেওয়া মিলে ভ্যাট দেওয়া, ঠিক আছে? এখন আপনি সাপোজ ক্রয়ের উপর ভ্যাট ধরবেন, তাইলে ক্রয় থেকে আপনি কি করবেন? ক্রয় ফেরত বাদ দিবেন, বাদ ক্রয় ফেরত। আমরা কিন্তু বলছি ভ্যাট ধরতে হয় সব কিছু বাদ দেওয়ার পরে, যোগ বিয়োগ করার পরে। তাহলে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ, ক্রয় বাদটা বাদ, ঠিক আছে? এরপরে হচ্ছে যেমন পণ্য বিতরণ থাকলে বাদ, পণ্য উত্তোলন থাকলে বাদ, এগুলি সব যোগ বিয়োগ করবেন। পণ্য উত্তোলন থাকলে বাদ, পণ্য বিতরণ থাকলে বাদ, ঠিক আছে? এইবার মূল নোটটা যে এগুলি সব যোগ বিয়োগ করার পরে আপনি ভ্যাটটা বাদ দিবেন বা ভ্যাট ধরবেন, ঠিক আছে? ভ্যাট ধরবেন। ক্রয় ভ্যাট। এখন কথা হইলো এই জায়গায় এখন মূল পড়া যে স্যার অলিখিত ক্রয় তো যোগ করলেন না। এখন একটা কোশ্চেন, আপনার ভ্যাটটা কোথায় আছে? রেওয়া মিলে আছে। রেওয়া মিলে সব কোন লেনদেন থাকে? নগদ লেনদেন থাকে। তাইলে আপনি যদি ভ্যাটটা রেওয়া মিলে থাকে ক্রয় বিক্রয়ের পাশে, তো ওই ক্রয়টা কোন ক্রয়? নগদ ক্রয়। রেওয়া মিলের ক্রয়টা কোন ক্রয়? নগদ ক্রয়। তার মানে বুঝাইতেছে আপনি শুধুমাত্র নগদ ক্রয়ের উপরেই ভ্যাট দিচ্ছেন। আর নিচে যে অলিখিত ক্রয় থাকে, ওই ক্রয়টা কি নগদ ক্রয়? সমন্বয় কি নগদ লেনদেন থাকে না ধারে লেনদেন থাকে? সমন্বয় সব ধারে লেনদেন থাকে। তাহলে সমন্বয়ে যে ক্রয়টা আছে ওইটা ধারে ক্রয়। আপনি ধারে ক্রয়ের উপরে তো ভ্যাট দেন নাই, আপনি শুধু নগদ ক্রয়ের উপরে ভ্যাট দিচ্ছেন। তাই এখানে ওই নগদ ক্রয়ের থেকে আমরা ভ্যাটটা বাদ দেব, বা নগদ ক্রয়ের উপরেই ভ্যাটটা কাউন্ট করব। আমরা ওই অলিখিত ক্রয়টা যোগ দিব না। অলিখিত ক্রয় যোগ দেওয়া মানে আমি ধারেরটার উপরে ভ্যাট দিচ্ছি। আমি তো ধারেরটার উপরে ভ্যাট দেইনি, কারণ আমার ভ্যাটটা কোথায় ছিল? রেওয়া মিলে ছিল। আমি শুধু রেওয়া মিলে থাকা মানে আমি নগদ ক্রয়ের উপরে শুধু ভ্যাট দিছি। তাইলে এই ভ্যাট আমি শুধু নগদ ক্রয়ের উপর ধরবো, আর অলিখিত ক্রয় যদি থাইকেও থাকে সেটা পরে যোগ হবে। মানে নগদ ক্রয়ের উপর ভ্যাট ধইরা সেই ভ্যাট বাদ দিয়া লাস্টে অলিখিত ক্রয় যোগ করবেন। কথা বুঝতে পারছেন কিনা আশা করি। এখন যদি এমন হয়তো ভ্যাটটা সমন্বয়ে আছে, ভ্যাটটা কোথায় আছে? সমন্বয়। সমন্বয়ে ভ্যাট থাকা মানে কি? সমন্বয় সব কি লেনদেন থাকে? ধারে লেনদেন থাকে। এখন সমন্বয় যদি এরকম বলে যে পণ্য যে ক্রয় বিক্রয় করছে এটা 15% ভ্যাট সহ, এরকম লাইনের মতো সমন্বয় বলে দিল, তার মানে এটা দিয়ে বুঝাইতেছে আমরা যে নগদে কিনছি বা আমরা ধারে কিনছি এটা কিন্তু সমন্বয় আছে। এখন ভ্যাটটার কথা, আমরা নগদে যা কিনছি অথবা আমরা ধারেই পণ্য কিনছি, যেভাবেই পণ্য কিনছি এগুলি সবই ভ্যাট সহ। তখন নগদটাও ভ্যাট সহ, ধারেরটাও ভ্যাট সহ, যদি ভ্যাটটা কোথায় থাকে? সমন্বয়ে থাকে। তাইলে এখন যদি ভ্যাট সমন্বয়ে থাকে তাইলে আমি সব কিছু বাদ দিব। ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ,
ক্রয় বাট্টা বাদ। নোটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পণ্য বিতরণ বাদ, ভালো করে দেখেন। পণ্য বিতরণ বাদ, পণ্য উত্তোলন বাদ, এগুলি সব বাদ দিলাম। এখন বলেন আমি কিন্তু ধারে ক্রয়ের উপরেও, যেহেতু আমার ভ্যাটটা এখন কোথায় আছে, সমন্বয়ে, সমন্বয়ে থাকা মানে আমি নগদ ক্রয়ের উপরেও ভ্যাট দিছি, আমি ধারে ক্রয়ের উপরেও ভ্যাট দিছি। তাহলে এখন যদি অঙ্কের মধ্যে অলিখিত ক্রয় থাকে সেটা আগে যোগ করে ফেলবো, যোগ করে এই ক্রয়ের মধ্যে নিয়ে আসবো যে হ্যাঁ এখন নগদের উপরেও ভ্যাট দিছি, ধারের উপরেও ভ্যাট দিছি। এখন ওই অলিখিত ক্রয় আগে যোগ করতে কোনো সমস্যা নাই। এই সব যোগ বিয়োগ করে তারপরে লাস্টে এই যেই টাকা বের হবে ওইটার উপরে এবার আমি ভ্যাট ধরবো, তারপরে এই ভ্যাটটা বাদ দিব, ক্রয় ভ্যাট। তার মানে এক কথায় ভ্যাট যদি রেও মিলে থাকে সব যোগ বিয়োগ করবেন, কিন্তু কোনটা যোগ করবেন না, অলিখিত ক্রয় যোগ করবেন না, কারণ অলিখিত ক্রয়টা ধারে ক্রয়, আর আমি ধারে ক্রয়ের উপরে কিন্তু ভ্যাট দেই নেই। আমার ভ্যাটটা ছিল রেও মিলে সব থাকে নগদ লেনদেন, তার মানে আমি শুধু নগদ ক্রয়ের উপরে ভ্যাট দিছি, আমি ধারে ক্রয়ের উপরে ভ্যাট দেই নেই। তাহলে আমি ধারে ক্রয়ের উপরে ভ্যাট ধরবো না, মানে আমি অলিখিত ক্রয়ের উপর ভ্যাট ধরবো না। অলিখিত ক্রয় আমি ছাড়াই ভ্যাট ধরবো, এটা ছাড়াই আমি ভ্যাট ধরবো। তারপর ওই ভ্যাট ধইরা ভ্যাট বাদ দিয়ে লাস্টে আমি অলিখিত ক্রয় যোগ করব। তার মানে এগুলি ওই অলিখিত ক্রয় কাউন্ট করে ভ্যাট ধরার দরকার নেই যখন রেও মিলে থাকবে। আর যদি এরকম হয় যে না ভ্যাটটা সমন্বয়ে আছে, ভ্যাট সমন্বয়ে থাকা মানে কি নগদের উপরেও ভ্যাট দিছি, ধারের উপরেও ভ্যাট দিছি, তাইলে এখন আমি ধারেরটা কাউন্টে আনবো, যে ধারে ক্রয় যেটা অলিখিত ক্রয় ছিল এটার উপরেও ভ্যাট দেওয়া হয়েছে, তাইলে এই ক্রয়ের সাথে এইটাও যোগ হয়ে যাবে, যোগ হয়ে এরপর আমরা ওই টোটাল যে টাকাটা আসবে ওইটার উপরে ভ্যাট ধরবো। তাইলে এক কথায় রেও মিলে ভ্যাট থাকলে অলিখিত ক্রয় ছাড়াই ভ্যাট কাউন্ট করতে হবে, সব যোগ বিয়োগ করে, অলিখিত ক্রয় ছাড়া। আর যদি সমন্বয় ভ্যাট থাকে তাইলে আমার সব কাউন্ট করে তারপর লাস্টে ভ্যাট ধরবো। তাইলে এই নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন নাই। তাইলে আমরা ওই বিক্রয়ের বেলাও সেম ঘটনা বিক্রয়ের বেলায়। তাইলে বিক্রয়ের বেলায় আমি একটু দেখাই, যদি এমন হয় এখন ধরেন বিক্রয়, এই পাশটা কি সাইড ছিল মনে আছে, এই পাশটা হচ্ছে রেও মিলে ভ্যাট আছে, ঠিক আছে, রেও মিলের ভ্যাট, রেও মিলের মধ্যে ভ্যাট আছে। তাহলে বিক্রয় থেকে কি কি বাদ দিবেন, বিক্রয় ফেরত বাদ, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ, বিক্রয় বাট্টা বাদ, বিক্রয় বাট্টা বাদ। এখন বলেন অলিখিত বিক্রয় যোগ করব, এখন কিন্তু অলিখিত বিক্রয় মানে ধারে বিক্রয়, আর আমি এখন আমার বিক্রয়টা কোথায় আছে, এখন আমার ভ্যাটটা কোথায় আছে, রেও মিলে ভ্যাট আছে। তো রেও মিলে কোন লেনদেন থাকে, নগদ লেনদেন, মানে নগদ বিক্রয়, তখন আমি শুধু নগদ বিক্রয়ের উপরে ভ্যাট দিছি, আমি তো ধারে বিক্রয়ের উপর ভ্যাট দেই নেই, তাহলে আমি ধারে বিক্রয়ের উপর ভ্যাট ধরবো না, আমি শুধু এই দুইটা যোগ বিয়োগ করে যেটা বের হবে ওইটা আমার নগদ বিক্রয়, ওই নগদ বিক্রয়টুকুর উপরেই আমি ভ্যাট ধরবো, ধইরা এরপর ভ্যাট বাদ দিব। আর যদিও অলিখিত বিক্রয় থাকে সেটা শেষে যোগ হবে, মানে এটা ভ্যাট ধরার সময় যোগ হবে না, এটা ভ্যাট ধরার পরে যোগ করব আমরা নিট বিক্রয় বের করার সময়। এরপরে আসেন ক্রয়, ক্রয় থেকে ওই যে সেম ক্রয় ফেরত বাদ, বিক্রয়, তাহলে বিক্রয় থেকে আবার বিক্রয় ফেরত বাদ, বিক্রয় বাট্টা বাদ। এখন এই পাশটা কি ছিল, এই পাশটা ছিল হচ্ছে সমন্বয়ে ভ্যাট আছে, সমন্বয়ে ভ্যাট থাকা মানে নগদ বিক্রয়ের উপরও ভ্যাট দিছি, ধারে বিক্রয়ের উপরও ভ্যাট দিছি, তার মানে আমি এখন অলিখিত বিক্রয় আনতে আমার কোনো সমস্যা। অলিখিত বিক্রয় কই থাকে, সমন্বয়ে সব ধারে লেনদেন থাকে, এখন আমি ধারে বিক্রয়ের উপরও ভ্যাট দিছি, তাহলে আমি ধারে বিক্রয় বা অলিখিত বিক্রয় কাউন্টে আনবো কি আনবো না, এটার উপরে এখন আমি ভ্যাট দিছি, তাহলে এটা কাউন্ট করব, এটা আমি বিক্রয়ের সাথে যোগ করব, যোগ করে এটা হচ্ছে নগদ বিক্রয়, এটা হচ্ছে ধারে বিক্রয়। রেও মিলে সব নগদ লেনদেন থাকে, তাহলে রেও মিলে যে বিক্রয় থাকে এটা নগদ বিক্রয়, আর সমন্বয়ে যে বিক্রয় থাকে এটা ধারে বিক্রয়। এখন আমি দুইটার উপরেই ভ্যাট দিছি, তাহলে দোনোটা কাউন্ট করে তারপর আমি ভ্যাট ধরবো, দোনোটা যোগ করে তারপর ভ্যাট ধরে লাস্টে ভ্যাট বাদ দিব। তার মানে এক কথায় এই ভ্যাট ধরার সময় দেখতে হবে ভ্যাটটা কি রেও মিলে আছে না সমন্বয় আছে। যদি ভ্যাট রেও মিলে থাকে তাইলে যদি অঙ্কের মধ্যে অলিখিত ক্রয় বিক্রয় থাকে সেটা কিন্তু এটা ছাড়াই আমার ভ্যাট ধরতে হবে, ঠিক আছে। তাইলে এইখানে এখন আমরা 1 নাম্বার তাইলে আমরা কতে চলে যাই, ঠিক আছে। আসেন এবার ক নাম্বার,
দেখেন এবার ক নাম্বার প্রশ্নে কি চাইছে, এখন আমরা কতে ঢুকতে পারবো। আসেন এবার আমাদের মূল টপিক যা বুঝানো সব বুঝানো হয়ে গেছে গা, এখন আমরা অঙ্ক করতে পারবো। আসেন কি বলছে, ক নাম্বার, রেওয়া মিলের দফা থেকে কোন হিসাব প্রস্তুত করো। ভ্যাট চলতি হিসাব মানে ভ্যাটের খতিয়ান করতে বলছে। তাহলে আসেন আমরা ভ্যাটের খতিয়ান করি। একটা চলমান জের ছক আঁকেন। একটা ভ্যাটের খতিয়ান আঁকতেছে, রোজা রেখা কাহিল লাগতেছে। তাহলে ঘর করি। এই জিনিসটা বোঝানোর জন্য আমিও আজকে অনেক প্রিপেয়ার্ড হয়ে আছিলাম যে আরে তোমরা এইরকম অনেক অঙ্ক করছো, তোমরা সেকেন্ড ইয়ারের না, কিন্তু ওই ফার্স্ট ইয়ারদেরকে আমি কলেজ তো বন্ধ দিয়ে দিছে, নাহলে এইসব অঙ্ক প্র্যাকটিস করাইতে পারতাম। এখন আর কি করার, এখন অনলাইনে ওরা পজ করে করে যতটুক বুঝে আর কি, আর কোশ্চেন থাকলে তো করবই। এই মোতালেব, একদম যা আছে প্রথম থেকে যা যা বলছি এই পর্যন্ত আগুনে পোড়া মাল নিয়া ভ্যাট নিয়া সবকিছু বুঝছো কিনা একদম ইন ডিটেলস? তোমার মনে কোনো সন্দেহ আছে পড়া নিয়া? থ্যাংক ইউ। হয়তো তুমি আগের থেকে পারতা, কিন্তু জিনিসটা আরো ক্লিয়ার করে দিলাম। উপরে দিয়া শিরোনাম লিখে নেন, কার খতিয়ান? ভ্যাট চলতি হিসাব। তারিখ, এটা কি? বিবরণ। এটার নাম কি? জাবেদা পৃষ্ঠা। ওকে, তাইলে ভ্যাট কি হিসাব? ভ্যাট কোন হয় নাই, আমার বলছে ভ্যাট কোনো আয় না ব্যয় না, ভ্যাট কখনো সম্পদ কখনো দায়। তাইলে সম্পদ আর দায় কি কখনো বন্ধ হয়? সম্পদ আর দায় কিন্তু কখনো বন্ধ হয় না। সম্পদ দায়ের কি থেকে যায়? ব্যালেন্স থেকে যায়। কি সমস্যা? ভিডিও হয় না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর লাগলে তো ভালো। আচ্ছা, যাওয়ার সময় 200 টাকা দিয়ে যাইও। তো ভ্যাট কোনো আয় না ব্যয় না, ভ্যাট কখনো সম্পদ কখনো দায়। সম্পদ দায় কখনো ক্লোজ হয় না, সম্পদ দায়ের অলওয়েজ কি থেকে যায়? ব্যালেন্স থেকে যায়। টেস্ট পরীক্ষা শেষ আদিবের নাম নিতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আদিব, ভ্যাট তোর এই অঙ্কে ভ্যাটের কোনো ব্যালেন্স, ভ্যাটের কথা বলে না, ভ্যাটের কোনো ব্যালেন্স আগে থেকে আছে কিনা এটা বুঝবি কি দেখা? ব্যালেন্স কোথায় থাকে? আমরা সর্বপ্রথম লেনদেন কোথায় লিখি? জাবেদায়। জাবেদা থেকে লেনদেন কই যায়? খতিয়ানে। খতিয়ানের ব্যালেন্স দিয়ে কি তৈরি করে? রেওয়া মিল। তাহলে ব্যালেন্স গুলি কই থাকে? তো তোর রেওয়া মিলের মধ্যে ভ্যাট চলতি হিসাব নামের কোন এন্ট্রি আছে? দেখতো নাই। তার মানে আগে থেকে ভ্যাটের কোনো ব্যালেন্স ছিল না। এই তোমরা পড়া খেয়াল করো, আগে থেকে ভ্যাটের কোনো ব্যালেন্স ছিল না, তাহলে ব্যালেন্স বসাবো না। ব্যালেন্স নাই, তাহলে ব্যালেন্স বসাবো না। এখন ডাইরেক্ট, হ্যাঁ, ভ্যাট কোনো আয় না ব্যয় না, ভ্যাট কখনো সম্পদ কখনো দায়। তো সম্পদ দায় কি কখনো বন্ধ হয়? বন্ধ হয় না, এটি খোলা থাকে। তার মানে ভ্যাটের আগে থেকে একটা কি থাকতে পারে? ব্যালেন্স থাকতে পারে। ভ্যাট কোনো আয় না ব্যয় না, ভ্যাট কখনো সম্পদ কখনো দায়, ভ্যাটের একটা ব্যালেন্স থাকবে, সম্পদ দায়ের ব্যালেন্স থাকে। তো ভ্যাটের ব্যালেন্স আছে কিনা এটা কি দেখা বুঝবো? রেওয়া মিল দেখা। রেওয়া মিলের ভিতরে কি নামে থাকবো? ভ্যাট চলতি হিসাব। তো ভ্যাট চলতি হিসাব নামের কোনো এন্ট্রি আছিল? তার মানে কোনো ভ্যাটের ব্যালেন্স নাই। এখন ডাইরেক্ট আমরা ভ্যাট খুঁজতে কার কাছে চলে যাবো? ভ্যাট কার সাথে থাকে? পণ্য ক্রয় বিক্রয়ের সাথে। কি ক্রয় বিক্রয়? পণ্য ক্রয় বিক্রয়। পৃথিবীতে অন্য কোনো কিছুর ভ্যাটরে আলাদা করে দেখানো লাগে না, শুধু কার ভ্যাটরে? জাবেদার মধ্যে আমরা আলাদা করে দেখাই, পণ্যের ভ্যাটরে। কার ভ্যাটরে? পণ্যর ভ্যাটরে। দেখেন তো পণ্য ক্রয় বিক্রয়ের সাথে ভ্যাট আছে না নাই? আছে। পণ্য ক্রয় বিক্রয়ের সাথে ভ্যাট আছে। তাইলে এখন আমরা এই ভ্যাটটা তাইলে
পোস্টিং দিব, যেহেতু ব্যালেন্স নাই তাহলে ব্যালেন্স বসাবো না, ডাইরেক্ট আমরা যাবে যাই চলে যাব। কোন সাল? 2016। কোন মাস? ডিসেম্বরের 31। ভ্যাটের কোনো ব্যালেন্স নাই, বারবার বলতেছি। তাইলে আমরা ডাইরেক্ট কোন ভ্যাট থাকে কয়টা জিনিসের সাথে? মরিয়ম তুমি অতিরিক্ত কথা বলতেছো। ভ্যাট থাকে দুইটা জিনিসের সাথে, পণ্য ক্রয়ের সাথে আর পণ্য বিক্রয়ের সাথে। তাহলে প্রথমে আসেন ক্রয় ভ্যাট, পণ্য ক্রয়ের সাথে ভ্যাটটা বাইর করি। ক্রয় ভ্যাট আমি শিখেছি, ক্রয় বিক্রয় যেদিকে ভ্যাট সেদিকে, তা ক্রয় ডেবিটে থাকে, ক্রয় ভ্যাটও কোন দিকে বসবে? ডেবিট দিকে বসবে। তাহলে ক্রয় ভ্যাট কত? এই একটু আগে এটা নিয়েই কথা বলতেছিলাম, এখন আপনিই উত্তর দেন। ক্রয় ভ্যাটের টাকা আপনি কোনটা লিখবেন? এই যে এখানে আসেন, এবার আপনি কি ক্রয় ভ্যাট ৭,৯৫৭ লিখবেন না ক্রয় ভ্যাট ৯,০০০ লিখবেন? এবার বলেন। ট্যাক্স বাঁচানোর হইলে আপনি কোনটা লিখবেন? ৯,০০০। আর ট্যাক্স বাঁচাইতে না চাইলে আপনি ক্রয় ভ্যাট কত পোস্টিং দিবেন? পড়া বুঝছি না বুঝি নাই অ্যাকুরেটলি। তাইলে আমরা ক্রয় ভ্যাট ৯,০০০ টাকা, তাইলে দিয়ে দেই ক্রয় ভ্যাট ৯,০০০। ক্রয় ডেবিট, ক্রয় ভ্যাটও ডেবিট, ক্রয় ডেবিট, ক্রয় ভ্যাটও ডেবিট। পোস্টিং দিছি ডেবিট দিকে, তো ফার্স্ট পোস্টিং যেদিকে ফার্স্ট ব্যালেন্সও সেই দিকে, তাহলে পোস্টিং ডেবিট, ব্যালেন্সও ডেবিট। এবার চলে যাই, শোনো আরেকটা কথা, এই যে ভেজালটা আগুনে পোড়া মাল, এই যে ভ্যাট ট্যাক্সের মাইপাসটা, আগুনে পোড়া মাল কখন বাদ দিতে হয় ক্রয়ের সাথে, আর কখন বাদ দিতে হয় না? আমি বলি এই ভেজালটা শুধু ক্রয়ের সাথে, বিক্রয়ের সাথে কি আগুনে পোড়ার কোনো কানেকশন আছে? বিক্রয় বিক্রয়ের মতো যাইবো, বিক্রয়ের সাথে কোনো ভেজাল নাই। এই ভেজাল শুধু কার সাথে? ক্রয়ের সাথে। তাহলে আসেন চলে যাই বিক্রয় ভ্যাট। তাহলে বিক্রয় ক্রেডিট, বিক্রয় ভ্যাটও কি ক্রেডিট। তাহলে বিক্রয় ভ্যাট কত টাকা? 13,500। বিক্রয় ভ্যাট 13,500। এটা কেমনে বাইর করলাম ক্যালকুলেটিং? ওই রেও মিলে যে 1,03,500 আছে, কোন বিক্রয় ফেরত কোন বিক্রয় ভ্যাটটা আসিল, তাহলে ওই রেও মিলে যেই টাকা আছে এটার উপরে ডাইরেক্ট গুণ 15 ভাগ 115। তো দেখেন লাস্ট ব্যালেন্স ডেবিট, লাস্ট পোস্টিং ক্রেডিট, এক না ভিন্ন? ভিন্ন হইলে কি? 9 থেকে 13 গেলে 4,500। এখন বলেন 13 বড় না 9 বড়? বিয়োগ দেওয়ার পরে কোন সাইড বেশি হয়? তাহলে ক্রেডিট সাইডে টাকা হইব 4,500। এবার উত্তর মিলবে দীপক কুমার বইয়ের নাগের বইয়ের সাথে, উত্তর মিলে দেখেন ফার্স্ট ইয়ার। ঠিক আছে, তবে একটা কথা, আজ একটা কথা কই, তোরা যেটা শিখছস না এটা আমি ফার্স্ট ইয়ারে লিখে কইতাছি, এই ক্লাস পুরা দিছি ফার্স্ট ইয়ারে লিখে হিসাবে এই অঙ্ক। আমি একটু কথা কই, তোরা যদি কেউ কর যে না স্যার আমি সবকিছু যোগ বিয়োগ কইরা তারপরে বিক্রয় ভ্যাট ধরবো, আবার বলতেছি সবকিছু যোগ বিয়োগ কইরা তারপরে ভ্যাট ধরবো, তাও কোনো ভুল নাই, কোনো নাম্বার কাটবো না। তবে এখন যে নিয়মটা আমি ফার্স্ট ইয়ারের জন্য শিখাইতেছি এটা একদম স্বতঃসিদ্ধ নিয়ম, ট্যাক্স ম্যাক্স বাঁচানোর লেগা। কথা বুঝাইতে পারছি? আর তোমরা যেটা পূর্বে শিখাইছো সবকিছু বাদ দেওয়ার পরে ভ্যাট ধরে, এটাও করতে পারো, কোনো কোশ্চেন নেই। কোনো কোশ্চেন আছে? ওকে, আচ্ছা যাইতে পারো। খ নাম্বার প্রশ্ন পড়ো, কি চাইছে? আচ্ছা ইয়া ভালো কথা, তোমাকে কি আজকে কয়টা বাজে একটু ঘড়িতে দেখো তো? 4:30 বাজে? 4:12। আচ্ছা আজকে কি আর ক্লাস করবো? এটার ভালো লাগতেছে? তাইলে অফ করিয়ে দিই যদি ভালো না লাগে। খ করবা? খতে চাইছে মোট ব্যয় বাইর করতে, মোট মুনাফা জাতি হবে। যদি চাও তো আমি করে দিতে পারি, তাহলে আচ্ছা করিয়ে দিই, যাও। একটা ঘর করো, বিবরণ 3টা টাকার ঘর, বিবরণ 3টা টাকার ঘর। বিবরণ 3টা টাকার ঘর করতেছে, দেখো এটা করে যাও ছুটি। কি চাইছে সবাই? খ নাম্বার প্রশ্ন পড়ো। মোট মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা মুনাফা জাতীয় ব্যয় রেওয়া মিলের অধ্যায় শিখেতে যা বলছি, ব্যয় কত প্রকার? প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয় আবার কয় প্রকার? পরিচালন,
তার মানে এক কথায় অর্ধের ভিতরে ব্যয় টোটাল কয়টা হিসাব করলে? তিনটা। প্রত্যক্ষ ব্যয়ের আরেক নাম কি? কি বলে? বিক্রিত পণ্যের ব্যয় মানে প্রত্যক্ষ ব্যয়। পরোক্ষ ব্যয় আবার কয়টা? দুইটা। তো মোটমাট ব্যয় কয়টা? তিনটা। পড়া খেয়াল করো, ব্যয় কত প্রকার আবার বলো? দুই প্রকার, প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ আবার কয়টা? দুইটা। তাহলে মোটমাট ব্যয় কয়টা দাঁড়ায়? তিনটা। প্রত্যক্ষ ব্যয় আর পরোক্ষ ব্যয় কয়টা? দুইটা। প্রত্যক্ষ ব্যয়ের আরেক নাম কি বলো? বিক্রিত পণ্যের ব্যয়। আর পরোক্ষ ব্যয় কয় প্রকার? পরিচালন। তার মানে মোটমাট কয়টা ব্যয়ের যোগফলে মোট ব্যয় বের হয়? তিনটা ব্যয়ের যোগফলে মোট ব্যয় বেরিব, মোট মুনাফা জাতীয় ব্যয়। কোন কোশ্চেন আছে? বুঝতে পারছেন কিনা? তাহলে আসেন, তাহলে প্রথমে আমরা কোন ব্যয় বের করব? প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয়ের আরেক নাম কি সবাই? তাহলে আগে বিক্রিত পণ্যের ব্যয় বের করি। হেডিং দেন বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় শুরু হয় কি দিয়া সবাই? প্রারম্ভিক মজুদ পণ্য। এটার সাথে কোনো কাজ আছে কিনা দেখেন তাড়াতাড়ি জলদি। কাজ না থাকলে ডাইরেক্ট মাঝখানে করে। কত টাকা প্রারম্ভিক মজুদ? 20,000। লেখা ভালো, এটা করলেই ছুটি। এরপরে এই মাল দিয়া সারা বছর যাইব? আরো মাল কি করতে হয়? কিনতে হয়। ক্রয়। ক্রয়ের সাথে আবার কাজ আছে। তাহলে ক্রয়ের টাকা প্রথম করে লিখতে হবে। ভ্যাট সহ কয় টাকার মাল কিনছে? এখন বলো ক্রয়ের সাথে কি কাজ পাইছিলাম? একটাই কাজ পাইছিলাম, সেটা কি? ক্রয় ভ্যাট। এই আগুনে পোড়া মালটা মনে আছে? আমি বারবার বলতেছি আগুনে পোড়া মাল কি ক্রয়তে বাদ দিব না মোট পণ্যতে? মোট পণ্যতে আগুনে পোড়া বাদ দিব। খেয়াল রেখেন কিন্তু, পড়ার হৃদয় মারেন না। তাহলে ক্রয় ভ্যাট কত আছিল মনে করে দেখেন? 9,000। তাহলে নিট ক্রয় কত? 60,000। এবার এই মাল কেনার পরে মাল কি মাথার করে উঠে নেবেন? মাল আনার সময় কিছু খরচ আছে। কি কি খরচ আছে খোঁজেন। মজুরি, কুলির মজুরি, শুল্ক, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, জলযান ভাড়া। কোনটা আছে? পরিবহন, ক্রয় পরিবহন। মজুরি একটা পাইছি। কোন কাজ ছিল মজুরির সাথে? ডাইরেক্ট মাঝখানের ঘরে। কত টাকা মজুরি? 8,000। এই যে তিনটা জিনিস ফার্স্ট ইয়ার খেয়াল করেন। প্রারম্ভিক মজুদ, নিট ক্রয়, এটা কি? এটার নাম কি? এটাতে কি ডাকে? ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ। কি ডাকে? তাহলে মাল শুরুতে কয় টাকার ছিল? 20,000। আরো কিনছি কয় টাকা? 60,000। এই মাল আনতে খরচ হয়েছে কত? 8,000। এই সব এই তিনটা জিনিস যোগ দিলে আমার মোট পণ্য বাইরে হয়, বা বিক্রয় যোগ্য পণ্য বাইরে হয়। কি পণ্য? বা এক কথায় মোট পণ্য ফয়সাল স্যারের ভাষায়। তাহলে মোট পণ্য কয় টাকার? যোগ দেন। 88,000 টাকার আমার মোট পণ্য। আমার মোট পণ্য 88। বা এটাকে আপনি বলতে পারেন বিক্রয় যোগ্য পণ্য। বিক্রয় যোগ্য পণ্য। হ্যাঁ, কথা না, যে অসুখ। এটা আপনার কোন পণ্য বলেন? কি? তাহলে আমার বিক্রি করার মতো মোট মাল আছে দোকানে 88,000। এখন বলে এই মোট মালের ফুরে গেছে কতটুকু? 8,000 টাকার মাল ফুরিয়ে গেছে। এটা আচ্ছা, 8,000 টাকার মাল যে ফুরিয়ে গেল, এটি কি আর বিক্রি করার যোগ্য আছে না বিক্রয়ের অযোগ্য হয়ে গেছে? তাহলে যেটি বিক্রয়ের অযোগ্য ওটি আমরা বাদ দিয়ে দিব এখন। তাহলে বাদ। অগ্নি বিনষ্ট পণ্য বা আগুনে বিনষ্ট পণ্য একই কথা। তাইলে বিক্রয়যোগ্য থেকে অযোগ্য গুলি বাদ, যেটি বিক্রি করা যাইব না। 8,000 বাদ। ওরা বুঝছে কিনা? তাইলে এখন বলেন, তাহলে বিক্রয়যোগ্য আপনার কাছে মাল আছে কয় টাকার? তাইলে 80,000 বিক্রি করার মতো। মানে 80,000-এর মধ্যে সবই কি বেচে ফেলাইছেন, না গোডাউনে বছরের শেষে কিছু মাল রয়ে গেছে? যেটি বছরের শেষে থাইকা যায় এটির নাম কি? এই সমাপনী মজুদ এখন বাদ দিব। পড়া খেয়াল করি। তাহলে বাদ সমাপনী মজুদ পণ্য। এখন এই সমাপনী মজুদের সাথে আবার ভেজাল আছে। সমাপনী মজুদ কয় টাকা সবাই? এটার ভিতরে আবার ভুল করে আগুনে পোড়া মাল ঢুকে বেরিয়েছিল। তা আগুনে পোড়া মালটা এখান থেকে বাদ দিতে হইব। অগ্নি বিনষ্ট পণ্য। আর এটা কেন বাদ দিলাম এটি কিন্তু ক্লাসের শুরুতে সব বুঝে আইছি। নরমালি এই আগুনে পোড়াটা বিক্রয়যোগ্যতে বাদ নরমালি। আরেকবার অপরিচালন ব্যয়, কিন্তু এটা ভুলে আবার কার ভিতরে ঢুকছে? গোডাউনের মালের ভিতরে ঢুকছে। তো গোডাউনের মালের তো বাদ দিতে হইব।
তাহলে গোডাউনে ৳৮,০০০ মাল আগুনে পোড়া, তাইলে আমার গোডাউনে কয় টাকার মাল রয়ে গেছে? তাইলে ৳৮০,০০০ মালের মধ্যে ৳২০,০০০ মাল বেচতে পারি নাই, তাহলে বাকি মালগুলি কি করছে? ওইটি আমার কোন পণ্য? সবাই বিক্রিত পণ্য। তাহলে আমার বিক্রিত পণ্য কয় টাকা? ৬০,০০০। তাহলে একটা ব্যয় শেষ, টোটাল ব্যয় বের করতে হবে ৩টা। তাহলে কোন ব্যয় গেল? প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয়ের আরেক নাম কি? গেল। এবার আসেন পরোক্ষ। পরোক্ষ আবার কয় প্রকার? পরিচালন ব্যয়। তাহলে এবার পরিচালন ব্যয় শুরু। পরিচালন ব্যয় খোঁজা শুরু করি, আসেন। আর এখানে কিন্তু মোট মুনাফা জাতীয় ব্যয় বলছে, এনেকা ব্যয় বাদ দিমু না সবগুলি ব্যয়ের যোগফল করতে হইব? মোট মানে সব যোগ। এবার আমরা পরিচালন ব্যয় হেডিং দাও, পরিচালন ব্যয় খোঁজো। পরিচালন ব্যয় রেওয়া মিলে কোনটি আছে? ইজারা সম্পত্তির অবলোপন। ইজারা সম্পত্তির পাশে সমন্বয় আছে কত বছর? 20 বছর। খরচ দেখামো কয় বছরের? 1 বছরের খরচটারে কি ডাকে? অবলোপন। তাইলে 1 বছরের খরচ কত? আসেন বাইর করি। ইজারা সম্পত্তি কয় টাকা? ৬০,০০০। ৬০,০০০ এটা কয় বছরের জন্য ভাড়া নেওয়া হয়েছে? কথা কয় না, 20 বছর। তাহলে খরচ দেখামো কেমনে? 1 বছরের খরচ বাইর করবো। ৬০,০০০ কত দিয়া ভাগ? 20 দিয়া। তাহলে দেন ৬০,০০০ 20 দিয়া ভাগ দেন। তাহলে 1 বছরের খরচ কত বাইরিব? ৩,০০০ হয় কিনা দেখেন। ৩ × ২০ = ৬০, ৩,০০০। এরপরে খোঁজেন আর কি আছে? ঋণের সুদ। ঋণের সুদ কি পরিচালন? সুদ কখনো পরিচালন হয় না, সুদ হলে অপরিচালন। এটা অপরিচালন, এটা পরিচালন না। পরিচালন খোঁজেন। আরেকটা পাইছি, বেতন। বেতন পরিচালন ব্যয়। কোনো কাজ আছিল বেতনের সাথে? কাজ না থাকলে ডাইরেক্ট কোন ঘরে? মাঝখানের ঘরে। বেতন কয় টাকা? 12,০০০। লেখা বলেন বেতন 12,০০০। ফার্স্ট ইয়ার সামনে বই নিয়ে ম্যাথ করেন, ঠিক আছে? তাইলে জিনিসটা আরো প্রপারলি বুঝবেন। গেল বেতন। বেতনের পরে আর কি আছে দেখো তো? পরিচালন ব্যয় বসানোর মতো অনাদায়ী দেনা। অনাদায়ী দেনা একটা পরিচালন। অনাদায়ী দেনা বলা, পাওনা বলা, কুরিন বলা সব একই কথা। তাহলে অনাদায়ী পাওনার কাজ কেমনে দেখায়? ওই যে 4 যোগ্য অনাদায়ী পাওনা শিখেছিলাম। প্রথমে কি বলেন? প্রথমে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা কয় প্রকার? লিখিত। আগে লিখিত অনাদায়ী পাওনা। তো বলেন লিখিতটা কই থাকে সবাই? রেওয়া মিলে। তো রেওয়া মিলে অনাদায়ী পাওনা কত আছে? ২,০০০। এটা লেখা বলেন সুন্দর করে প্রথম ঘরে। লিখিত প্লাস অলিখিত। তো অলিখিত অনাদায়ী দেনা কই থাকবো? সমন্বয়ে কোনো অলিখিত অনাদায়ী পাওনা আছিল? নাই। এর তাহলে অনাদায়ী পাওনা কয়টা পাইছি? এরপরে যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি। সঞ্চিতি কয় প্রকার? নতুন। নতুনটা কই থাকে? সমন্বয়। পুরানটা কই থাকে? রেওয়া মিলে। এই যে পুরান সঞ্চিতি ৪,০০০ আর এই যে নতুন সঞ্চিতি কত ধরতে কইছে? 5%। আসেন তাহলে নতুন সঞ্চিতি ধরি। নতুনটা যোগ করে পুরানটা, যোগ নতুন অনাদায়ী পাওনা কি? সঞ্চিতি। তো আমার নতুন সঞ্চিতি কত টাকা? আসেন আমরা বাইর করি। আচ্ছা, এই টাকা ভবিষ্যতে 5% কে মারবো? পার্সেন্টেজটা কার উপরে ধরতে হইব? দেনাদার না নির্দেনাদার? তাহলে আমরা দেনাদার কত আছে আগে অঙ্কের ভিত্তিতে এইটা দেখি। দেনাদার আছে আমার ২৮,০০০। এই দেনাদারের সাথে সমন্বয়ের কোন এন্ট্রি এখনো যোগ বিয়োগ করার বাকি আছে? 2 নাম্বারটা। গুড। অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় আমার দেনাদাররা কি করে? তাহলে এটা যোগ করেন এর সাথে। আর কোনো কিছু দেনাদারের সাথে যোগ বিয়োগ করার মতো আছে? নাই। তাইলে এবার 5% করেন। এই ৩২,৬০০ উপরে 5% করেন। কত হয়? ১৬৩০ টাকা। তাইলে বলেন আমার দেনাদারে ভবিষ্যতে 5% মানে আরো কয় টাকা মারবো? ১৬০০। তাইলে থাকে কত? যোগ করেন দুইটা, ৩,৬৩০। নতুনটা যোগ পুরান সঞ্চিতি
পুরানটা কই থাকে? পুরান সঞ্চিতি বাদ দিমু। তা আসেন পুরান সঞ্চিতি কত বাদ দেই। পুরান সঞ্চিতি কত আছে আম্মু? ওই যে রেওয়ামিল থেকে 4000। তাহলে পুরান সঞ্চিতি 4000 বাদ দিয়ে দেন। 4000 বাদ দিলে মাইনাস ফিগারে কত আসে বলো? মাইনাস ফিগারে 370। আর কোন পরিচালন ব্যয় বসানোর মতো আছে কিনা দেখো তো মোতালেব। আমি তো আর দেখি না, তোমরা দেখো। আর কোন পরিচালন ব্যয় নাই, তাহলে পরিচালন ব্যয় সবগুলি যোগ দাও। এই দুইটা, তাহলে পরিচালন ব্যয় টোটাল কয়টা পাইলাম? 3টা। 2টা যোগ 1টা বিয়োগ, এই 2টা যোগ করে এটা বিয়োগ দিয়ে দাও। কত হয় বলো? 3830। ভুল অ্যামাউন্ট বললে কিন্তু আরডি বেঙ্গলের মতো রাদিব। ভুল অ্যামাউন্ট বলছে এটা 12000। এটা হ্যাঁ 1200 ধরে হিসাব করতেছে। মানুষ মাত্র ভুল। হ্যাঁ কত রে? 14630। এই আমার পরিচালন ব্যয়। এবার আরেকটা ব্যয় বাকি, অপরিচালন। তাহলে পুরো অঙ্কের ভিত্তিতে আপনারাই এখন বলবেন অপরিচালন ব্যয় কয়টা আছে। দাঁড়ান আমি এটা একটু নিচে নামাই, আপনারা দেখতে থাকেন, আমি ঘর লম্বা করি। অপরিচালন ব্যয় কয়টা আছে খুঁজতে থাকেন আপনারা। অপরিচালন ব্যয়, এবার লিখবো অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় মুখস্থ করাইছি 14টা। কয়টা পাইছো এখানে? একটা। ঋণের সুদ, এই বাদে আর কোন অপরিচালন ব্যয় আছে? তাহলে লেখো ঋণের সুদ। ঋণের সুদ কত বাইর করো আসো। ঋণ কত টাকা ঋণ নিছে? 40,000 টাকা ঋণ নিছে। তাহলে 40,000 উপরে সুদ ধরবা কয় পার্সেন্ট? 5%। 40,000 এ 5% কত? 2000। পার্সেন্ট করার পরে দেখতে হবে পাশে কোনো তারিখ আছে কিনা, এবং তারিখটা আমি যেই সালের অঙ্ক করি ওই সালের মধ্যে পড়ছে কিনা। আমি অঙ্ক করি কোন সালের? আমার তারিখ দেওয়া কোন সালের? 15 সালে। তাহলে এই তারিখের কোনো কাজ হবে না, এই তারিখ বাদ। পুরো কয় বছরের সুদ ধরতে হইব? তাহলে 1 বছরের সুদ কত বেরিয়েছে ক্যালকুলেটরে? এটাই। তাহলে 2000 টাকা সুদ। আর কোন অপরিচালন ব্যয় আসলে ভালো করে দেখ। তাহলে এটা লাস্টের ঘরে লেখা দেয়, একবারে লাস্টের ঘরে 2000 টাকা। লিখছি সবগুলি। এবার সবগুলি ব্যয়, 3ও ব্যয় পাইছি। এবার 3ও ব্যয় যোগ দাও। এটা কোন বোর্ড ছিল জানি? দিনাজপুর 17 না? দাঁড়ো কত? 76,000। ও এই যে দেখ, অপরিচালন ব্যয় নাই, অপরিচালন ব্যয় নাই। আমি তো দেখলাম একটা অপরিচালন ব্যয় আরেকটা আছে। ভুল বলছো তোমরা। ঋণের সুদ 2000। না না, পানাদার উপরে বাট্টা সঞ্চিতি হলে অপরিচালনায়, সরি পরোক্ষ পরিচালনায়। আরেকটা অপরিচালন ব্যয় আছিল, ভুলে গেলাম কিভাবে বুঝলাম না, যেটা নিয়ে আজকে এত টপিক। আগুনে বিনষ্ট ক্ষতি। তো আগুনে বিনষ্ট ক্ষতি কোন ব্যয়? অপরিচালন ব্যয়। এটা কেমনে ভুল হইলো সবাই? এটা নিয়ে আজকের টপিক আগুনে বিনষ্ট ক্ষতি। বলেন কয় টাকার ক্ষতি ছিল? কয় টাকা ফুটছে? 8000। বীমা কোম্পানি ওয়াদা করছে কয় টাকা দিব ক্ষতিপূরণ? এটা বাদ দিলে ক্ষতি, আচ্ছা ক্ষতিপূরণ দিলে ক্ষতি আরো বাড়বো না কমবো? তাহলে এটা যোগ না বিয়োগ? ক্ষতিপূরণটা বিয়োগ। লিখবেন প্রাপ্য বীমা দাবি। বীমার টাকা পাবো, এখনো পাই নাই, কিন্তু দিব কইছে। কত দিব কইছে? 6000। তাহলে আমার বাস্তবিক ক্ষতি হচ্ছে কত? 2000। আর কোন অপরিচালন ব্যয় নাই, এই একটা ব্যয় আপনাকে মিসিং হয়েছিল। তাহলে 2 টোটাল কত? 4000। আর কোনো ব্যয় নেই। এবার যোগ করেন, এবার উত্তর মিলবো। 2000 বাড়ছে জাস্ট 78,630। আপনারাও ফার্স্ট পেপার যারা করতেছেন দীপক কুমার নাগের বই মিলিয়ে দেখেন 78,630 কিনা টোটাল ব্যয়। এই তাহলে সবাই একটু সামারি করো। আগুনে পোড়া মাল, এটা নরমালি কয় জায়গায় কাজ? কোন কোন জায়গায়? এটা একবার অপরিচালন ব্যয়, আরেকবার এটা মোট পণ্যতে বাদ দিতে হয়।
বিক্রয়যোগ্য পণ্যতে অযোগ্যগুলি বাদ। এটা আবার ধরো এটা নরমালি এই দুই জায়গায় কাজ, আবার ধরো এটা ভুলে আটটা আটটা কার ভিতরে যায় ঢুকছে, সমাপনী মজুদের ভিতরে ঢুকছে, তাহলে সমাপনী মজুদ আবার কয় জায়গায় বসে? ওই দুই জায়গায় আবার বিয়োগ। আবার বেটারা কইছে এটার ক্ষতিপূরণ দিব, ক্ষতিপূরণ আবার কয় জায়গাতে? দুই জায়গায় কাজ হইব। একবার এখান থেকে ক্ষতিপূরণটা মাইনাস, আরেকবার এই ক্ষতিপূরণ ওয়াদা করছে দিব এখনো, তাহলে এটা একটা চলতি সম্পদ, আরেকবার এটা চলতি সম্পদ। এই ছিল পুরা ক্লাসের সামারি। গ নাম্বারটা চেষ্টা, গ নাম্বার সোজা, যে খ বুঝছে গতে কি চাইছে, মোট লাভ দিয়ে দিছে, নিট লাভ বাইর করার লেগে যা দরকার সব দিয়ে দিচ্ছে, এটি কইরা